আহ বাংলায় এই মুহূর্তে যা পরিস্থিতি, আইন শৃঙ্খলা, আদালত, বিচার ব্যবস্থা, তা রাজ্যের মানুষ দেখছে। কি ঘটছে আদালতের ভেতরে, আদালতের বাইরে, বিচারপতিদের কি পরিস্থিতি এবং প্রাজ্ঞ আইনজীবীদের কি অবস্থা, বিকাশ রঞ্জন ভট্টাচার্যের মতো মানুষদের কি অবস্থা, ফিরদৌস শামীমের মতো মানুষদের কি অবস্থা, কেন হচ্ছে গোটা বিষয় কথা বলবো। বিকাশ দা, যা দেখছি বিচার ব্যবস্থার ভেতরে, বিচারপতিরা কার্যত ভয় পাচ্ছে, আপনার উপর আক্রমণ, পরাক্রমণ, পাল্টা আক্রমণ শুরু হয়ে যাচ্ছে। দেখুন, 2011 পরবর্তী সময়ে তৃণমূল কংগ্রেস মোটামুটিভাবে গুন্ডামি এবং দুর্নীতি করে অধিকাংশ মানুষকে চুপ করিয়ে দিতে পেরেছিল। কোনো প্রতিরোধ ছিল না। তা বারবার ওরা বাধার সম্মুখীন হচ্ছিলেন আদালতে। আদালতে যত ওদের বিভিন্ন বিভিন্ন সময় বিভিন্ন কর্মসূচি যা ওরা নিয়েছে, তা বাতিল হয়ে গেছে অসাংবিধানিক বলে। তো সেজন্যই ওদের একটা রাগ জন্মে আছে আদালতের ওপরে। এখন আদালতকে কি করা যাবে, তাকে আদালতে বিচারপতিদের খানিকটা গালমন্দ করেছিলেন। এই যাত্রা শুরু হয়েছিল সেই যেদিন থেকে কৌশিক চন্দ্রের ঘরে মমতার মামলা এলো সেখান থেকে। তারপর একের পর এক কৌশিক চন্দ্র, অভিজিৎ গাঙ্গুলি, অমৃতা সিনহা, দেবাংশু বসাক, রাজশেখর মান্থা এবং সর্বশেষ বিশ্বজিৎ বাসু, অর্থাৎ যারাই ওদের দুর্নীতির সম্পর্কে বিচার প্রক্রিয়াকে ব্যবহার করে ন্যায় দেওয়ার চেষ্টা করেছেন তাদের বিরুদ্ধেই ওদের উষ্মা। এবং সর্বক্ষেত্রে ওরা দেখেছেন যে আন্দোলনগুলো মূলত বামপন্থী আইনজীবীদের পরিচালিত করছে। অতএব আইনজীবীদেরও ভয় দেখাও। বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে ভয় দেখিয়ে লাভ হবে না, ওদের জুনিয়রদেরও ভয় দেখাও। এই এই পরিকল্পনাই ছিল। এবং সেই ঘটনার প্রেক্ষিতে আজকে কলকাতা হাইকোর্ট তারা স্বতঃপ্রণোদিতভাবে কন্টেম্পটের রুল জারি করেছেন। এখন আগামী 19 তারিখ আছে, দেখা যাক এই ঘটনার পর কলকাতা হাইকোর্টের বিচারপতিরা কি করার সিদ্ধান্ত নেন। আইন ব্যবস্থায় বিচারালয়, বিচারপতি, এদের যদি শ্রদ্ধাকে টিকিয়ে রাখতে হয়, এদের যদি মর্যাদাকে টিকিয়ে রাখতে হয়, তবে কঠোর ব্যবস্থা নিতে হবে। বিকজ একটা খুব বাংলায় চলছে, আপনি দিয়েছেন, আপনার ফেসবুকে দেখছিলাম, আমার খুব আমি তো সাংবাদিক হাসতে পারবো না, আমার হাসতে মানা আছে। দৌড় করাবো, মানে মারবো না, দৌড় করাবো, এটা বাংলায় খুব ট্যাগলাইন। বিকাশ রঞ্জন ভট্টাচার্যের ফেসবুকে আমি দেখছিলাম, আপনি নিজেও হাসছেন, আমিও হাসছি, ব্যাপারটা কি না, অ্যাকচুয়ালি? এটা বহুদিন আগে 2019-এ যখন নির্বাচনে আমি প্রার্থী হয়েছিলাম, তখন বহু এলাকায় আমাদের ছেলেমেয়েরা ঢুকতে পারতো না। এইরকম একটি এলাকা বেহালার কোন অঞ্চলে, সেখানে আমি 4-5 জন ছেলে নিয়ে যাই, দায়িত্ব নিয়ে, চলো আমি দেখি কেন ঢুকতে পারা যাচ্ছে না। তা ওই একটা অটোর মাইক নিয়ে সেখানে তখন আমি বক্তৃতা করি। তখন বক্তৃতা করে আমি বলেছিলাম যে আপনারা যারা মনে করছেন খুব শক্তিশালী, নিজেদের অত শক্তিশালী ভাববেন না, আমরাও মারতে পারি, কিন্তু মারবো না, দৌড় করাবো। মানে এটা 19 সালের কথা বলছো? 19 সালের কথা। কিন্তু 19 সালের পর 25 সাল, 6 বছরের পর, আচ্ছা আপনি তো দৌড় করাচ্ছেন, মারছেন না তো আপনি? আমি সেখানে বলেছিলাম যে যে মারবো না, দৌড় করাবো। হ্যাঁ, এখনো তো তাই। এখন হ্যাঁ, দৌড় করাতে হবে, শুধু দৌড় করিয়ে করিয়ে ক্লান্ত করে দিতে হবে ওদের। মানে আপনি কি 500 মিটার দৌড় করাবেন নাকি 1000 মিটার দৌড় করাবেন? না না, যতক্ষণ না ওরা দৌড়তে দৌড়তে হাঁপিয়ে পড়ে মাটিতে পড়ে গিয়ে বলবে আর পারছি না, ক্ষমা করো, ততক্ষণ দৌড় করাবো। আর তো যে গ্লুকন চায় তখন কি করবেন? আর সে গ্লুকনও দেবো, গ্লুকনও দেবো। যখন ওই বলবে আর পারছি না, ক্ষমা করে দাও, ছেড়ে দাও, তখন গ্লুকন দিয়ে তাজা করে রেখে দেবো, ঘরে চলে যাও। না তাহলে পিটি উষার মতো দৌড় করাবেন না উইলসন বোল্টের মতো দৌড় করাবেন? না, সেটা নির্ভর করছে কে কতটা দৌড়তে পারে। মানে মাঠটা কেমন হবে? হ্যাঁ, তার উপর নির্ভর। মানে মাঠের ঘাস ঠাস কেমন হবে, তাই তো? মাঠে এটা ঘাস কেমন হবে, কাঁকড় থাকবে কিনা, কতটা দম নিয়ে দৌড়বে। এখন তো এমন দৌড় হয়েছে যে গিয়ে শেষ পর্যন্ত জগন্নাথে আশ্রয় নিয়েছেন সমুদ্র পাড়ে। আচ্ছা আপনি তো জগন্নাথের কথা বললেন, আমি আমি ধর্মকে বিশ্বাস করি। আমি জগন্নাথের প্রভুর প্রভুর প্রশ্নে আসবো আপনার কাছে। আচ্ছা আপনি সত্যি দৌড় করাচ্ছেন? গোটা বাংলা জুড়ে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী বলছে যে ওই একটা লোক যাকে নোবেল পুরস্কার দেওয়া উচিত সুপারিশ করবে, আর আর আপনি জ্বালিয়ে দিচ্ছেন এবং কিছু আন্দোলন হচ্ছে, আপনি সত্যি জ্বালাচ্ছেন কি, জানেন তো? তা আমি চেষ্টা করছি মানুষের অধিকার প্রতিষ্ঠা করার জন্য, পশ্চিমবঙ্গের মান মর্যাদাকে ফিরিয়ে আনার জন্য। পশ্চিমবঙ্গের একটা সাংস্কৃতিক মান মর্যাদা ছিল পশ্চিমবঙ্গে, তারও আগে, বহু আগে কবি বলেছিলেন, হতে পারি দীন তবু নয় মোরা হীন। সেই মর্যাদাটাকে আরএসএস এর পরিকল্পনায় মমতা একেবারে নর্দমায় টেনে নামিয়েছে। আমি মনে করি সেটাকে প্রথম উদ্ধার করা দরকার। আগে পশ্চিমবঙ্গের, আমি তো বাইরে বিভিন্ন জায়গায় আমাকে যেতে হয়, আপনারা যারা যান তারাও দেখবে, আগে পশ্চিমবঙ্গ থেকে যাচ্ছি শুনলে লোকে ভাবতেন, সম্মান করতো, "ও, আপনি পশ্চিমবঙ্গ থেকে এসছেন।" এটা সম্মানের চোখে দেখা, যে এরা উন্নত মানের, এদের কথাবার্তা, শিক্ষা দীক্ষা উন্নত মানের।
এখন গেলে এবার হাসে, বাঙ্গাল সে আয়ে হো, ও ঠিক হ্যায়, দিদি কেসা হ্যায়, এই ধরনের কথাবার্তা শুনতে হয়। এটা ভাবলেও তো লজ্জা লাগে আপনার। লজ্জা লাগে। আমি আমি শুধু আমার কথা বলছি না, আমার কথাই বলছি আমি। আমি বহুদিন আগে একটা পোস্টও করেছিলাম একবার। আমি যখন দিল্লি যাচ্ছি পথে আমার সহযাত্রী ছিলেন একজন ভদ্রমহিলা, তিনি আমার সঙ্গে কথা বলতে শুরু করলেন। তিনি বললেন যে স্যার, আমি কসবার মেয়ে, বিয়ে হয়ে আমি আছি গুড়গাঁওতে। প্রথম যখন যাই তখন বাংলা থেকে গেছি শুনলেও রেসপেক্ট করতে, এখন মুদিয়ালা আমাকে দেখে মজা করে। আসলে বিকাশদা দেখুন, যে বাংলা রবীন্দ্রনাথ, যে বাংলা জীবনানন্দ, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বললেন, আপনিও বলেন, যে বাংলা বঙ্কিমচন্দ্রের, মাইকেল মধুসূদন দত্ত, কত নাম করবো, সব প্রণম্য ব্যক্তি। কিন্তু এখনকার যা বাংলার পরিস্থিতি, যা কদমাক্ত পরিস্থিতি, কার্যত গলদঘাম পরিস্থিতি, শিক্ষা থেকে চাল থেকে গণবন্টন সব দেয়, কিন্তু সব বিকাশ রঞ্জন ভট্টাচার্য একাই ঘেটে দিচ্ছে, সরকারের কিছু লোকজন বলছে। একা ঘেটে দিচ্ছি না, একা কিছু করা যায় না। আমি চেষ্টা করছি মানুষকে বোঝাবার, চেষ্টা করছি মানুষকে সংগঠিত করবার। বহু ক্ষেত্রে বহু মানুষের সমর্থন পাচ্ছি। ধরুন এই পেশায় এসে তরুণ আইনজীবী, তারা সকলেই তো আছেন, সাহায্য করছেন, তাদের সাহায্য আমি করতে পারতাম না। সুতরাং এটা আমার একার কৃতিত্ব, এই ভাবটা ঠিক না, সার্বিক কৃতিত্ব। এখন বিভিন্ন জায়গায় কিন্তু মানুষ রুখেও দাঁড়াচ্ছে। কিন্তু বিকাশদা, আপনার মতো মানুষ যখন লড়াই করছে, আর কিছু সাংবাদিকও আছে যারা বুক চিতিয়ে লড়াই করছে, তাদের খুব কষ্ট, জানেন তো, এবং তাদেরকে টিটকারি সহ্য করতে হচ্ছে। হবেই হবেই। আপনি যখন সত্যের পথে থাকবেন, ন্যায়ের পথে থাকবেন, তখন আপনাকে টিটকারি উপহাস সহ্য করতে হবে। এই বাংলায় কম উপহাস সহ্য করেছেন রামমোহন, বিদ্যাসাগর, রবীন্দ্রনাথ। কম উপহাস সহ্য করেছিলেন স্বামীজি। কম উপহাস সহ্য করেছিলেন কমিউনিস্ট নেতারা, জ্যোতি বসু, বুদ্ধদেব ভট্টাচার্য। সুতরাং এটা, উপহাস যারা করছেন তারা নিজেরাই উপহাসিত এবং প্রমাণিত। হ্যাঁ, তাই আমাদের ভাবতে হবে যে আমরা যে কাজটা করতে চাইছি সেই কাজটা ঠিক কিনা, গণতন্ত্রের পক্ষে শুভ কিনা। সেটা করলে দেখুন মানুষ আপনাকে, আপনার আজকে হয়তো আপনাকে কেউ বলবে এই মিডিয়াটা কি আছে, খায় না মাথায় দেয়। খায় না মাথায় দেয়, কিন্তু আগামী দিনে মানুষ খুঁজে বার হবে, আরে ওই মিডিয়াটাতে আলোচনা করেছিল, খুঁজে বার করে দেখি। আমরা যারা চেষ্টা করছি, কেউ তো ব্যক্তি ধান্দায় লড়ছি না, প্রত্যেককে আমরা লড়ছি আমার সমাজটাকে কলুষ মুক্ত করার জন্য। পশ্চিমবঙ্গের প্রশাসন দুর্নীতির সঙ্গে যুক্ত, এটা কেউ ভাবতে পারতো না। সরাসরি মুখ্যমন্ত্রী দুর্নীতির সঙ্গে যুক্ত, ভাবতে পারে? বিধান রায় দেখেছি আমরা, প্রফুল্ল সেন দেখেছি আমরা, প্রফুল্ল ঘোষ দেখেছি আমরা, সিদ্ধার্থ শঙ্কর রায় দেখেছি, যার বিরুদ্ধে পথে ঘাটে লড়াই করেছি আমরা, কিন্তু আমরা কখনো বলিনি দুর্নীতির সঙ্গে যুক্ত। জ্যোতিবাবু, বুদ্ধদেব ভট্টাচার্য দেখেছি। বাদই দিন, জ্যোতিবাবু বুদ্ধ তো ডিফারেন্ট ক্লাস। এটা কোন ক্লাস, এটা কোন ক্লাস? ডিফারেন্ট ক্লাস। আর তারপরে যেটা এসছে, ওরে বাপরে বাপ, এখন লোকে নাম শুনলেই তো মনে করেন যে কত টাকা গেছে, খোঁজ করো। বিকাশ দা, এই 26,000 তাদের মেয়াদ বলছে 31 ডিসেম্বর, আপনি ভালো বলতে পারবেন। একদিকে 25,000 শুনানি চলছে, হিয়ারিং চলছে। পশ্চিমবঙ্গের শিক্ষাক্ষেত্রে ভবিষ্যৎ কি, এবং ছেলেমেয়েগুলোর কি অবস্থা হবে, আলটিমেট কি? দাদা, পশ্চিমবঙ্গে বামফ্রন্ট সরকারকে যে যতই গাল দিক, বামফ্রন্ট সরকার একটা কাজ করেছিলেন তা পৃথিবীর ইতিহাসে উল্লেখনীয় থাকবে, যে ক্লাস 12 পর্যন্ত বিনা পয়সায় স্কুল শিক্ষা, একেবারে শূন্য থেকে ক্লাস 12, কোনো পয়সা দিতে হবে না। আর কি করেছিলেন? শিক্ষকদের যে সম্মানীয় বেতন, আগে শিক্ষকের সময় কোনো পাত্রীর বিবাহ হতো না, এখন বিজ্ঞাপন এলাকায় শিক্ষক পাত্র চাই। এই সম্মাননাটা বামফ্রন্ট এনে দিয়েছিল। গ্রামের প্রান্তিক ছেলেমেয়েরা লেখাপড়া করতে পারত। আমি তো নিজে দেখেছি, এটা কোনো রকমের প্যান্ট, হয়তো জামাও একটা নেই, ছেঁড়া জামা বা গেঞ্জি পরে স্কুলে দৌড়চ্ছে। মানুষ যখন শিখতে শুরু করে তখন তার মধ্যে এই ধরনের উৎসাহ হয়, সেটাকে ভেঙে চুরমার করে দিল। ব্রাহ্মণ্যবাদীরা চায় যে লেখাপড়া একমাত্র সুবিধাভোগী একটা শ্রেণী, সে লেখাপড়া করবে, লেখাপড়া গরিব মানুষের জন্য না। মমতা সেইটা কার্যকর করে দিল। আমরা সরস্বতী বন্দনায় পড়েছি, আপনিও পড়েছেন, যে বিদ্যাতুঞ্চ নৈবতুঞ্চ নৈবতুঞ্চ কদাচনং সহদেশে পূজ্যত রাজা বিত্তান সর্বত্র পূজ্যতে। আজ বাংলার যে অবস্থা, বিত্তান পূজ্যত না, সর্বত্রই ছিচি করছে গোটা পৃথিবী জুড়ে। করছে তো, করবেই তো। আপনি পশ্চিমবঙ্গের যে মূল কাঠামো, শিক্ষার পরিকাঠামোটা কোথায় নিয়ে গেছেন আপনি? আজকে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের মতো এরকম একটা উৎকর্ষ বিশ্ববিদ্যালয়, তাদের উৎকর্ষটার সরকারি স্বীকৃতি পাওয়ার জন্য কিছু পরিকাঠামোর উন্নতির দরকার। সেখানে রাজ্য সরকারের পক্ষ থেকে বোধহয় 100 না 150 কোটি টাকা দেওয়ার কথা ছিল। সেটা দিলে পরে কেন্দ্র টাকা দিত। আমি এটা প্রশ্ন করেছিলাম কেন্দ্রীয় মন্ত্রী, তারা বলছে এটা আমাদের স্কিম, রাজ্য সরকার টাকা দিচ্ছে না, আমরা কি করব? সেই রাজ্য সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়, যাদের বিভিন্ন অ্যালামনি পৃথিবীর বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে, এতটা সুনাম তাদের, সেই বিশ্ববিদ্যালয়কে আর্থিক সাহায্য করলে না,
তিনি জগন্নাথে চলে গেলেন সাহায্য করতে। এইবার জগন্নাথের কথা বলি। আচ্ছা, প্রভু জগন্নাথের মন্দিরে উদ্বোধনে আপনাকে নিমন্ত্রণ করেছিল? ওই দুঃসাহস ওর হবে না আমাকে নেমন্তন্ন করার। যদি আপনাকে ভোগ পাঠা নেবেন প্রভু জগন্নাথের মন্দিরের দীঘার? ওই ভোগটা আমাকে পাঠাবে না, লিখে নিন, অত সাহস হবে না। যদি ভালোবেসে পাঠায় আপনি নেবেন তো? পাঠালে ওটা প্রসাদ বলে কিছু হয় না। কে প্রসাদ দেবে কাকে? যে পুরুষ ঠাকুরটার যে বেচারা হালুই করে রান্না করছে তাকে প্রসাদ দেবে? প্রসাদটা কার? যে হালুই করে রান্না করলো তার, না একটা মাটির পুতুলের? কার প্রসাদ? এসব কথা বললে লোকে খেপে যায়, কিন্তু আমার মৌলিক কথা এটা। বঙ্গোপসাগরের স্রোতে তরঙ্গতে মমতা বন্দ্যোপাধ্যায় দীঘাতে 220 কোটি টাকা খরচা করেছেন আমার আপনার টাকায়, করের টাকায়। কিন্তু প্রশ্ন হচ্ছে রে, প্রসাদ সবাই পেতে চায়, দিলীপ ঘোষও পেতে চায়, দিলীপ ঘোষের বউও পেতে চায়, তারা গেছিলেন, তাহলে বিতর্ক শুরু হয়েছে। আপনার পার্ট নয় এটা। কোনো বিতর্ক নয়, এটা তো RSS এর কর্মসূচি। শুধু দিলীপ ঘোষ ওখানে গেছেন, ঠিক কাজ করেছেন। যারা আজকে বিজেপির লোকেরা দিলীপ ঘোষের সমালোচনা করছেন, লিখে রাখুন না আগামী কয়েক মাসের মধ্যে তারা আবার তৃণমূলে চলে যাবেন, কিংবা তৃণমূলে কিছু লোক আর বিজেপিতে চলে যাবে। একই তো, বাপের বাড়ি শ্বশুর বাড়ি। আমি বলি রাগ হয়েছে চলে গেলাম শ্বশুর বাড়ি, আবার ওখানে কিছুদিন থেকে আবার রাগ হলে বাপের বাড়ি চলে এলাম, একই, কোনো পার্থক্য নেই তো। গোটা পশ্চিমবঙ্গে যা পরিস্থিতি, শিক্ষাক্ষেত্রে মান মর্যাদা নিয়ে ভুলণ্ঠিত হচ্ছে, রাস্তাঘাটে বিচার ব্যবস্থার ক্ষেত্রে আক্রমণ শুরু হয়েছে, আর দীঘা নিয়ে তো শুনলেন কি বলবো। বাংলা কোথায় দাঁড়িয়ে প্রশ্ন তো উঠবেই। নমস্কার, আমি নয়ন রায়, আমার চিত্র সাংবাদিক ঐন্দ্রিলা ব্যানার্জি, কলকাতা।